নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন ভোট ওয়েভ লোকসভার লড়াই এনকে টিভি বাংলায়। বিদ্যাসাগর দামোদর পেরোলেন, মেদিনীপুর বীরের ভূম হয়ে গেল। নেতা থেকে অভিনেতায় মেদিনীপুরের মাটি জন্ম দিয়েছে অনেককেই। আবার সেই বিদ্যাসাগর, যার জন্য মেদিনীপুরের নাম, তাকে নিয়ে গত 5 বছরে রাজনীতিও কম হয়নি এই বাংলায়। কে বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো, কেন ভাঙলো, বিদ্যাসাগরকে ভাঙিয়ে কে কত ভোট টানবে, সেই লড়াইতে প্রতিটা দলই রয়েছে। তবে আমজনতার লড়াই কে করছে? আমজনতার পেটের কথা, আমজনতার পেটের ভাতের কথা কোনো দল বলছে? কেউ কেউ স্বপ্ন দেখায় 15 লাখ টাকা দেবো বলে, আজ পর্যন্ত পকেটে ঢুকলো না। কেউ কেউ আবার স্বপ্ন দেখায় ডবল ডবল চাকরি হওয়ার। চাকরি কোথায়? চাকরি তো ভুয়ো হয়ে, চুরি হয়ে বেরিয়ে যাচ্ছে। বামফ্রন্ট চেষ্টা করছে এগিয়ে আসার, 34 বছরের স্মৃতি এখনো হন্ট করে যাচ্ছে। সেই হন্টিং বন্ধ হবে? কংগ্রেস, অনেকেই বলে রাজ্যে অপ্রাসঙ্গিক। সিদ্ধার্থ শঙ্করের আমল শেষ হওয়ার পর থেকে কংগ্রেস খুব একটা দাঁড়াতে পারেনি। এককালে শ্রেণীশত্রু, এখন জোট সঙ্গী। এই জোটে কোনো লাভ হবে, নাকি জোট ভেস্তে যাবে ইন্ডিয়া জোটের মতো? আজ এই হলো মেদিনীপুরে আমাদের আলোচ্য বিষয়। আজ মেদিনীপুরে যারা বক্তা রয়েছেন, আসুন আলাপ করে নি। বামেদের পক্ষ থেকে মৃণাভ সুর, বেশ। তৃণমূলের পক্ষ থেকে পার্থ সারথী ঘনা, বেশ। বিজেপির পক্ষ থেকে সুশান্ত ঘোষ, পশ্চিম মেদিনীপুর জেলা ওবিসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। এবং কংগ্রেসের পক্ষ থেকে শ্যামল ঘোষ, জেনারেল সেক্রেটারি, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি। আমি তৃণমূল কংগ্রেসকে দিয়ে শুরু করি। 5 বছরের ব্যাকলগে চলছেন, এবছর জুনমালিয়া সিটটা আনতে পারবে? শিওর, একদম কনফার্ম। কনফার্ম? কনফিডেন্স ভালো, আবার একটা কথা আছে, ওভার কনফিডেন্স ভালো নয়। ওভার কনফিডেন্ট নন তো? না, আমরা প্রথমেই আমি এনকে টিভিকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই প্রোগ্রাম করার জন্য তৃণমূলের পক্ষ থেকে। বিগত যে দিনগুলো গেছে, এই 5 বছর জুনমালিয়া এখানের এমএলএ ছিলেন, আপনারা জানেন, এবং 3 বছর বিগত উনি যা কাজ করেছেন এবং পরিচিত। আমরা এই 5 বছর অভিনেত্রীরা পরিচিত, এমনি এমএলএ হিসাবেও পরিচিত এবং কাজের দিকেও পরিচিত উনি। কিন্তু আজ 5 বছরের দিলীপ ঘোষ, যাকে এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে হেরে যাওয়ার ভয়ে, তো আমরা এই কারণেই কনফিডেন্স যে যেভাবে কেন্দ্রের সরকার তার যা নীতি রীতি যেভাবে কাজ করতে হয়, কেন্দ্রীয় সরকার তাদের হচ্ছে অর্থনীতি, বিদেশ নীতি, প্রতিরক্ষা, দেশের সম্পদ কোথা থেকে আসবে, যেভাবে ভোট এলে সারা পশ্চিমবাংলায় আমরা 10 বছর যাবৎ দেখেছি এখানে ইডি সিডি লাগিয়ে ভোটের সময় তারা যেভাবে পশ্চিমবাংলাকে সশস্ত্র করার চেষ্টা করছে, এর বিরুদ্ধে মানুষের রায় হবে। বিগত এই কয়েক বোঝা গেল আপনারা ইডি সিবিআই লাগিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে সন্ত্রস্ত করছেন, সন্ত্রাস করছেন, ইডি সিবিআই সন্ত্রাস চালাচ্ছেন। সেই প্রশ্নে পরে আসবো। আপনি প্রথমে বলুন, দিলীপ ঘোষ এখানে ক্যান্ডিডেচার কেন পেলেন না? সিটিং এমপি পেলেন না কেন? আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির একটা সিস্টেম, এটা ওনারা যে নাকি নাগপুরে সমস্যা হয়েছে? আমাদের ভারতীয় জনতা পার্টির সিস্টেম, কেউ কখনো নির্দিষ্ট তার বিধানসভা ক্ষেত্রে বলুন, লোকসভা ক্ষেত্রে বলুন, নির্দিষ্টভাবে স্থায়ী হয় না। মানে একজন সিটিং এমপি যে এখানে ভালো ফল করে জিতলো আগের ভোটে, তাকে আর দেবেন না? এখানে তো চুরির ভাগ দিতে হয় না। সুতরাং বিজেপি একটা শিষ্টাচার দল, একটা সাংগঠনিক দল। সুতরাং এখানে আমাদের সিস্টেমটাই হচ্ছে, কেউ দীর্ঘদিন নিজের মতো করে কেন্দ্র আঁকড়ে বসে থাকবে না। বিজেপি শিষ্টাচারের দল, বিজেপি একটি সংগঠিত দল, ডিসিপ্লিন দল। তাই বিজেপি ডিসিপ্লিন দল আর কংগ্রেস কি ইনডিসিপ্লিন? কংগ্রেস কখনো ইনডিসিপ্লিন কাজ করে না। সারা ভারতবর্ষে বিজেপি গত 10 বছর ধরে বলে গেল এই গোটা ভারতবর্ষকে ভেঙে ফেলার চক্রান্ত করেছে কংগ্রেস। শুধু কংগ্রেস নয়, বারবার নেহেরুর ভূত দেখলো এই বিজেপি। শুধু নেহেরুর ভূতই দেখলো না, বীর সাভারকারকে বীর এবং নাথুরাম গডসেকে হিরো বানিয়ে দিল। তারপরও বলবেন যে এখনও কংগ্রেসকে ইনডিসিপ্লিন বলেনি বিজেপি? দেখুন, বিজেপির যে মিথ্যাচারের গল্প, এটা মানুষ শুনছে এবং দেখছে। যে দলটা 1885 সালে প্রতিষ্ঠাতা করেছেন ভারতবর্ষের বুকে, যেখানে মানুষকে নাগরিকত্ব দিয়েছেন এবং সংবিধানটা এনেছেন, সেই গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যদি ভারতবর্ষে কোনো একটা দলের জন্ম হয়ে থাকে, সেটা আরএসএস, ভাজপা, বিজেপির দল। এই নরেন্দ্র মোদীর কথা যদি শুনতে হয় আপনাদের মনে আছে, যখন 14 সালে উনি ক্ষমতায় এলেন এই ভারতবর্ষের খাতায়, আসার পরে দেখেছিলেন এরকম আমাদের পার্লামেন্টের গেটে ঢোকার মধ্যে মন্দিরে ঠাকুরকে প্রণাম করার মতো তিনি পার্লামেন্টের মাটিতে প্রণাম করে বলছেন, আমি পার্লামেন্টে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে আসিনি, আমি এসেছি চৌকিদারের দায়িত্ব নিতে। পরবর্তীকালে কি দেখা গেল? সেই চৌকিদার সারা ভারতবর্ষটাকে কয়েকটি মুষ্টিমেয় শিল্পপতির কাছে বিক্রি করছেন। চৌকিদারি চোর হ্যাঁ, চৌকিদারি চোর হ্যাঁ। দেখুন কাণ্ড। বেশ, চৌকিদারি চোর হ্যাঁ বলছে কংগ্রেস। রাহুল গান্ধীও বলেছিল
একটি কথা আমি বলবো না, আবার আমার জেল হয়ে যাবে। রাহুল গান্ধীকে মোটামুটি জেলে টেনে সংসদপদটা খারিজ করে দিলেন। আপনাদের সময় ভারতবর্ষে গণতন্ত্র আর আছে? মানে ফ্রিডম অফ স্পিচ, আর্টিকেল, কনস্টিটিউশন রেখেছেন, নাকি সে সব মুড়ে ফেলে দিয়েছেন? আজ গণতন্ত্র আছে বলে ভারতবর্ষের 140 কোটি মানুষ সুরক্ষিত আছে এবং মানুষের আস্থা আছে আমার ভারতীয় জনতা পার্টির উপর এবং নরেন্দ্র মোদীর। আচ্ছা, গণতন্ত্র যদি থাকেই আর ফ্রিডম অফ স্পিচ যদি থাকেই, তাহলে সাংবাদিকদের প্রশ্ন তো এত ভয় কেন? 10 বছরে একটা প্রেস কনফারেন্স করলেন না নরেন্দ্র মোদী? দেখুন, প্রেস কনফারেন্স করেছে কি করেননি? করেননি বলছি দাদা, সাংবাদিক হয়ে বলছি, প্রেসের লোক হয়ে বলছি, একটাও প্রেস কনফারেন্স হয়নি। না, সেগুলো তো সেই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, সেটা প্রশ্নের উত্তর আপনারা দেবেন। প্রধানমন্ত্রী দেবে নাকি? না, প্রধানমন্ত্রী কেন? আমি আপনি তো দিচ্ছেন না উত্তর, তাই তো প্রশ্ন। না, আপনি বলছেন প্রেস কনফারেন্স দেয়নি, এটা কি সত্যি? আপনার একেবারে সত্যি মেনে নিতে হবে। হ্যাঁ, নাই মানতে পারেন, আপনারা অনেক কিছুই মানছেন না। আপনারা গ্লোবাল হান্ডার ইন্ডেক্স মানছেন না, আপনারা হ্যাপিনেস ইন্ডেক্স মানছেন না, আপনারা ফুড ইন্ডেক্স মানছেন না, আপনারা হাঙ্গার ইন্ডেক্স মানছেন না, প্রেস ফ্রিডম ইন্ডেক্স মানছেন না। খুব ভালো লাগছে বামেদের তরুণ প্রজন্মকে দেখে। 10 বছর আগে করলে হয়তো আজকে আর ভরাডুবিটা হতো না, তাই না? মেদিনীপুরের মাটিতে বামেদের রক্ষা করা কিংবা ডিফেন্ড করার মানে হচ্ছে মেদিনীপুরের সেই দগ্ধ ইতিহাসকে আপনাকে ডিফেন্ড করতে হবে। কি করে করবেন? খুন, রক্তপাত আপনাদের জামানায়। প্রথম কথা বলার, যে বাম আমলে খুন, মাওবাদী ইত্যাদি ইত্যাদি প্রতিক্রিয়াশীল শক্তি যারা যারা এসেছিল, আপনি লক্ষ্য করলে দেখবেন 11 সালের পর থেকে তাদের টিকিও খুঁজে পাওয়া যায় না। তার দুটো কারণ হতে পারে, হয় তৃণমূল ভালো প্রশাসক, না আপনারা ব্যর্থ প্রশাসক, না হলে সেকেন্ড আপনারা মাওবাদীকে মদত দিয়েছিলেন, পরে কন্ট্রোল করতে পারেননি। কিষেনজি কে ছিলেন? কিষেনজি কে ছিলেন? পরবর্তীকালে কিষেনজি তৃণমূল কংগ্রেসের কোন পদে ছিলেন? নাম্বার 1 প্রশ্ন। নাম্বার 2, কিষেনজি ছিলেন, কিষেনজিকে দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের, ছত্রধর মাহাতোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে এই যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং যাদের বিরুদ্ধে কমিশন গঠন, আমাদের আমি একটু জাস্ট সংশোধন করে দিই, ভাই আমার একটু বলতে ভুল করছে। কিষানজিকে মারা হয়েছিল, কিষানজি এনকাউন্টার হয়েছিলেন, উনি যার কথা বলছেন তার নাম ছত্রধর মাহাতো। ছত্র কিষেনজি কিন্তু বলেছিলেন মমতাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই, এটা কিন্তু ফ্যাক্ট। এবং বেশ 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 ছত্রধর মাহাতো তাকে তৃণমূলের দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীকালে বাম নেতাদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে বিভিন্ন কমিশন গঠন হয়। সেই কমিশনে কিন্তু আজ অবধি কোনো নেতা মন্ত্রীর নাম উঠে আসেনি। কঙ্কালকাণ্ড থেকে শুরু করে যদি লক্ষ্য করেন, সুশান্ত ঘোষ, কঙ্কালকাণ্ড। সুশান্ত ঘোষ বেরিয়ে গেছেন, ফুল্লরা মণ্ডল বেরিয়ে গেছেন, আমাদের অনুজ পাণ্ডে বেরিয়ে গেছেন, তাহলে কোথা থেকে আসছে সেই জোর? আমরা যদি মানে যদি এতটাই সন্ত্রস্ত অবস্থা ছিল 34 বছরে, বাম যদি এতটাই কি বলবো, মানে আপনাদের কথায় হারমাদ, কোট আনকোট হারমাদ বাহিনী পোষণ করতো, তাহলে সেই একজন হারমাদেরও শাস্তি হলো না কেন আপনাদের প্রশাসনে? আপনাদেরকে একটা বলি, প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল বদলা নয় বদল চাই, যার জন্য আজকে গোটা তামাম পশ্চিমবাংলায় বিজেপি, সিপিএম। বদলা নয় বদল চাইটা তো বুঝলাম, তার মানে যারা খুন করবেন তাই বদলা নয় বদল চাই তারাও ঘুরে বেড়াবে। সবচেয়ে বড় সমস্যা ছিল মাওবাদী। এটা কেন্দ্রীয় সরকারের আমরা টিভিতে দেখেছি পরিষ্কার, কিন্তু নরসিংহ রাও থেকে আরম্ভ করে প্রত্যেকটা প্রধানমন্ত্রী। ইউপিএ 1 ইউপিএ 2তেও সমস্যা ছিল। একটাই সন্ত্রাস হচ্ছে মাওবাদী সমস্যা। এই মাওবাদী সমস্যা দিদির লড়াই হয়েছিল জঙ্গলমহল থেকে, আপনারা জানেন। এই বামফ্রন্ট আমলে এই মাওবাদী হারমাত তৈরি হয়েছিল আপনার পাহাড়ে। এখানে একটা বক্তব্য না রাখলেই রয়। আজকে ভাই যে প্রশ্নটা করলেন যে ছত্রধর মাহাতো, সেই ছত্রধর মাহাতো যাকে আমরা জানতাম মাওবাদী লিডার হিসেবে, সে পরবর্তীকালে গিয়ে তৃণমূলের নেতা হয়ে গেল। এটা কোনো ব্যাপার নয়, অনেকে অফকোর্স ব্যাপার। মাওবাদী একটি ব্যান্ড অর্গানাইজেশনের, সেই ব্যান্ড অর্গানাইজেশনের একজন মিলিটেন্ট লিডার আপনার লিডার হয়ে যাচ্ছে হাজতে না গিয়ে, অফকোর্স ব্যাপার। ছত্রধর মাহাতোর আমাদের কোনো লিডারশিপও দেয় না, কোনো কিছু দেয় না। আপনারা এখন নেই, এখন নেই দাদা। এখন নেই, ছত্রধর কোনোদিনই দেয় না। এটা না 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 না, ছত্রধর কোনোদিন নেয়নি, এটা ঠিক। ছত্রধর মাহাতো তো সাধারণ সম্পাদক ছিলেন, এটা আপনারা প্রত্যেকেই জানেন। আর ছত্রধর মাহাতো কোনোদিন লিডারশিপ দেয়নি। ছত্রধর তো দিদিকে মোটরসাইকেলে ঘুরিয়েছেন। দেখুন দেখুন দেখুন, মানে মোটরসাইকেল থেকে জেলা সম্পাদকের পজিশন অবধি চলে গেল। যেদিন আন্দোলন হয়েছিল, এটা আপনারা সবাই জানেন, আমাদের 55,000 কর্মী মারা গেছে তৃণমূল কংগ্রেসের। মাওবাদীদের হাতে? মাওবাদী না, সিপিএম এবং সিপিএম এর হারমাদের হাতে। আচ্ছা, মাওবাদীরা কাদের ছিল? সিপিএম এর? মাওবাদী তৈরি, সিপিএম এর তৈরি মাওবাদী। পাহাড় তৈরি করেছিল সুভাষ ঘেষে। আপনারা করলেন, আপনারা মাওবাদী তৈরি করলেন। আবার এখান থেকে বেশি দূর নয়, খুব কাছেই শালবনির জঙ্গলে বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ের ওপর, মানে তিনি যখন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কনভয়ের ওপর অ্যাটাকও করলো মাওবাদীরা। মানে আপনারাই কি তাহলে কি ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলেন নাকি? ব্যাপারটা হচ্ছে ছাগলে কিনা বলে, পাগলে কিনা খায়। কথা নয়। কমিশন গঠন হয়েছে, কোনো প্রমাণ নেই, নেতা মন্ত্রীরা ঘুরছেন। সুশান্তবাবু যখন প্রথম জেলার বুকে এলেন, মানুষের ভিড়,
তারপরে আমাদের সংগঠন আস্তে আস্তে করে গ্রো করছে। কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে 2011 সালের পর থেকে নির্বাচনী ইশতেহারে কি কি বলেছিল তৃণমূল আর কি কি করেছে। না না, সে প্রসঙ্গে তো আসবো, কিন্তু মাওবাদী নিয়ে যখন কথাই হলো, সত্যি তো শালবনির জঙ্গলে সিটিং চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয় যাচ্ছে, ল্যান্ডমাইন ব্লাস্ট। তাহলে সিপিএম যাদের তৈরি করলো তারাই সিপিএমকে মারতে চাইলো, মানে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করলো। তখন পশ্চিমবাংলায় যেভাবে মানুষ অনাহারে মরছিল, কোনো শিল্প নেই, কারখানা নেই, এখন আর কি হলো? এখন অনেক কিছু হয়েছে। যেমন সারা পশ্চিমবাংলা যেমন দেখতে পাবে। সিঙ্গুর তো আপনারা করতে দিলেন না, নতুন কি করলেন বলুন? সিঙ্গুর না হলেও শুনুন, সিঙ্গুরকে আমরা কিন্তু তাড়াইনি। সিঙ্গুরকে তাড়িয়েছে রেডি হয়ে গেছে। সিঙ্গুরকে বামফ্রন্ট তাড়িয়েছে। সিঙ্গুরকে আপনারা তাড়ালেন? এ নতুন হিস্ট্রি, এটা নতুন হিস্ট্রি। ইতিহাস এই তৃণমূল দলকে আলাদাভাবে স্বর্ণাক্ষরে কালো ইতিহাসে লিখে রাখবে। যে সিঙ্গুরে সিঙ্গুরকে আপনারা তাড়িয়েছেন? কে তাড়িয়েছে? তৃণমূল তাড়িয়েছে। তৃণমূল তাড়িয়েছে। তৃণমূলের আন্দোলন ছিল জমির জন্য। সিঙ্গুরে তৃণমূল কোনোদিন টাটা কারখানাকে তাড়ায়নি ওখান থেকে, এটা ভুল হচ্ছে। কি টাটা কারখানাকে কে তাড়িয়েছে সিঙ্গুর থেকে? অফকোর্স তৃণমূল দাঁড়িয়ে তৃণমূল তাড়িয়েছে। কে তাড়িয়েছে? পশ্চিমবাংলায় একটা রাজনৈতিক দলের জন্ম হয়েছে, তারা 2011 সালে ক্ষমতা এসেছে কংগ্রেসের হাত ধরে। কে তাড়িয়েছে সহজ বলুন। তৃণমূল তৃণমূল তৃণমূল। তিনবার বললেন তৃণমূল, আপনাকে একটা কথা বলা, বিজেপি দাঁড়ায়নি? রাজনাথ সিং যায়নি হাতে? না না না, রাজনাথ সিং যাননি হাতে ওই কি যেন কিসের গ্লাস যেন, ওই ফ্রুট জুসের গ্লাস নিয়ে? না, আপনারা রাজনীতির ভুল ব্যাখ্যা করছেন। সেই সময় মানবিকতার তাগিদে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিলেন অনশন ক্ষেত্রে। যদি একজন তাহলে আর রাজীব কুমারের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে সেটাও ভুল ব্যাখ্যা। নেত্রী যদি ওইভাবে মারা যায়, তার উপর মনে হয়েছিল সে সময়, তো মারা যাননি। মনে হয়েছিল যে অত্যাচার হচ্ছে মমতা ব্যানার্জির উপর, সেই মানবিকতার তাগিদে উনি যে পাশে দাঁড়িয়েছিলেন, মানে এই নয় উনি উনাকে সমর্থন করেছেন। কি মানবে? দেখুন, একটা কথা বলি আপনাকে, রাজনাথ সিং মানবিকতার খাতে গেছিলেন, তাই? চালিত হয় যে দলটা তৃণমূল, নাগপুর থেকে চালিত হয় যে দলটা তৃণমূল, সেই তৃণমূলের পতাকা আজকে নির্বাচনে ওখান থেকে সাপ্লাই আসছে তৃণমূলের জন্য, বিজেপির থেকে। রাজনাথ সিং যখন ফলের রস খাওয়াতে গেলেন সিঙ্গুরে মমতা দেবীর মঞ্চে, তাহলে কী প্রমাণ করে যে পশ্চিমবাংলায় বিজেপিকে যদি এনেছে, কোনো জায়গা দিয়েছে, সেটা তৃণমূল। তৃণমূলকে নিয়ে সরকার করেছে কে? বিজেপি। আপনাদের মনে আছে যে মমতা ব্যানার্জি একসময় দপ্তরবিহীন মন্ত্রী, তিনি গিয়ে সেখানে বলছেন আমাকে একটা কোনো দপ্তর দেওয়া হোক, না হলে দপ্তরবিহীন মন্ত্রিত্ব দেওয়া হোক, আমার নাহলে রাস্তা নেই কোনো কিছু রাজনীতিতে পশ্চিমবাংলা থাকার। একমাত্র বাজপেয়ীজি আপনি পারেন, রাজনাথজি আপনি পারেন। বেশ 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 সেটিং, এই তথ্যটা এবছরের ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লিতে নাকি সেটিং হয়েছে তৃণমূল এবং বিজেপির, তাই? টোটালটাই বিভ্রান্তিকর কথাবার্তা। এখানে কংগ্রেসের কোনো কিছুই নেই। কংগ্রেসের যে নেতাগুলো দিয়ে খুঁজে পাওয়া যায় না। বাম, কংগ্রেস এবং বিজেপি এরা জোট বাঁধছে, বাম সাম মিলে তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিমবাংলায় তৃণমূল একাই আম কংগ্রেস এবং বিজেপি জোট বাঁধছে। আমি তো জানতাম আপনারা সিপিএম এবং কংগ্রেস জোট বাঁধছেন ইন্ডিয়া ব্লক হয়ে, এটা আবার নতুন কোন জোট? পশ্চিমবাংলায় আমাদের কোনো জোট নেই, এখানে তৃণমূল একাই লড়ছে। এখানে একাই 100? একাই 100। অবশ্যই পশ্চিমবঙ্গের বেশ বেশ, একাই 100, তৃণমূল একাই 100। একাই 100 না, গোটা রাজ্যটাকে চুরিতে ওনারা 100, দুর্নীতিতে 100, কয়লা মাফিয়াতে 100, সবে 100, কিন্তু চাকরিতে 100 নয়, 0। চাকরিতে 0, বাকি চুরিতে 100। চাকরি যদি শূন্য হয় তাহলে 39,000 চাকরি কি করে সাসপেন্ড হবে? প্যানেল বাতিল হয়েছে ইদানিং সময় এসএসসিতে, এখনো কেস চলছে সুপ্রিম কোর্টে। চাকরি হয়নি তাহলে 26,000 চ্যানেল বাতিল হলো কি করে? চ্যানেল চাকরি, এই যে বলছে প্যানেল 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 বাতিল হলো কি করে? চাকরি হয়নি, চাকরি হয়নি চাকরি হয়নি বলেই গোটা প্যানেল বাতিল হয়েছে। চাকরিতে না, দুর্নীতি বলেই গোটা প্যানেল। এটা আইনের হাতে আছে, সুপ্রিম কোর্ট দিচ্ছে, কোনো বাতিল হয় না, যাবে না চাকরি। এটা আমাদের মুখ্যমন্ত্রী। আচ্ছা বেশ 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 বেশ, দাঁড়ান না। হ্যাঁ বলুন না, কি বলুন? বলছি তো 26 তাহলে বসে বলুন, হ্যাঁ, বলুন। বলুন। সুপ্রিম কোর্টে আপনি বলছেন কোনো দুর্নীতি হয়নি, আসুন না, হাঁটুন না, ভয় কিসে? হ্যাঁ, কিসের ভয়? এসএসসি দাঁড়িয়ে কেন বললো 8,000 ভুয়ো চাকরি? ভুয়ো চাকরি বলেছি কি ভুয়ো চাকরি হয়ে গেল? এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছে, মিথ্যা কথা বলছে, ভুয়ো চাকরি বলছে বুঝলো যে কি হয়ে গেল? মিথ্যা কথা বলছে। মিথ্যা কথার কথা নেই, সেটা ইয়ে করুন। আপনার এগেনস্টও হবে, আমার এগেনস্টও হবে, আদালত অবমাননার মামলা। এসএসসি দাঁড়ালো সুপ্রিম কোর্টে, দাঁড়িয়ে বললো 8,000 ভুয়ো চাকরি হয়েছে, মেনে নিল, কার্যত বলে দিল 8,000 ভুয়ো চাকরি। তারপরও আপনি বলছেন প্রমাণ করুন। না, প্রমাণ বলছে না, এটা তো আইনে চলছে সুপ্রিম কোর্টের, জুন পর্যন্ত আছে এখনো। তবে এটুকু বলছি, মুখ্যমন্ত্রী চাকরি যারা হারা তাদের সবার পাশে মুখ্যমন্ত্রী ছিল। এসব এটা মানলাম, চাকরি হারাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। হ্যাঁ,
চাকরি হারাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে। অবশ্যই অবশ্যই আছেন এবং তাহলে তৃণমূল চাকরি খেলো কি করে আর দুর্নীতিটাই হলো কি করে? উনি বলছেন সুশান্ত ঘোষ এতে জামিন পেয়েছে, জামিন পাওয়া মানে কিন্তু বিচারাধীন, তাহলে তাছাড়া কিন্তু উনি একদম ছাড়া পাননি। উনি যদি বলেন যে সুশান্ত ঘোষ ছাড়া পেয়েছে তাহলে 26 ইলেকট্রাল বন্ড তো আরো বেশি চোর, ইলেকট্রাল বন্ডের হিসাব দেখ। ঘুষ ঘুষ চাকরি চোর, তৃণমূল হচ্ছে চাকরি চোর, কয়লা চোর। আরে তো ইলেকট্রাল বন্ড আর পিএম কেয়ার ফান্ড যা চুরি করেছে তো মাফিয়া। মাফিয়া মাফিয়া। আমার বক্তব্য হচ্ছে তাহলে কংগ্রেসদের কি বক্তব্য, কংগ্রেস এবং বামেদের কি বক্তব্য? তোমরা তো নাকি চিরকুট মিরকুটে চাকরি করেছিলে। এসব পুরোপুরি ভুল কথা। যদি ওরকম হয়ে থাকে প্রমাণ করে দেখাতে বলুন। চিরকুট দেখাতে একটা বলুন না, চিরকুট দেখাতে বলুন চিরকুট। ওদের যারা প্যানেলে বসে আছে ওরা বাম আমলে চাকরি পেয়েছিল, কারুর চাকরি যায়নি, কারুর যায়নি। বাম আমলে চাকরি সবাই খুঁজছে, কে বাম আমলে চাকরি চেয়েছে? চাকরিটা খেলো কে? তৃণমূল সরকার আরে লক্ষ গরুগুলোকে লক্ষ গোশালায় টাকা বার নিয়ে করেন না, এখানে কি করছে? প্যানেল থেকে গরুগুলোকে বার করুন, গোশালায় ওদের জায়গা, এখানে না। লক্ষ লক্ষ টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছে। তৃণমূল কংগ্রেস লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি দিয়েছে। ওখানে গরু ঘাস খাচ্ছে, ঝগড়া তাহলে- লেগে গেছে। গরু ঘাস খাচ্ছে, ঝগড়া লেগে গেছে, ঝগড়া থামান আগে। প্রচন্ড এনার্জি। আসুন মুখে কথা বলুন, বলুন কি সমস্যা বলুন। উনি যে বলছেন বিধাননগরে কি ফ্ল্যাটে ফ্ল্যাটে দুর্নীতি আছে প্রমাণ করতে পারবেন, এক্ষুনি আমি কান ধরে উঠবো। প্রত্যেকটা ফ্ল্যাটে আপনাদের দুর্নীতি আছে, কারমানি আছে, মাংস দোকানে কালেকশন করেন। এই হাসপাতালে যারা আছে মাতৃমায়, যারা হাসপাতালে আমরা সব সময় সার্ভিস দিই, কোনো বিজেপি যায় কাউকে, বিজেপির কাউকে পাওয়া যায় না হাসপাতালে। তৃণমূলের সব সময় হাসপাতালে, সব সময় ছেলেরা কাজ করে ঢুকে ঢুকে, রাত 2টা ভোর 5টা বিজেপি ছেলেরা করে থাকে করে সবাই করে, কে করে না? সবাই করে, আমরাও করি, সব জায়গায় যাই। পেপারে কাকে দেখা গেলে মূলে কে সারদার কাণ্ড কে দেখা গেল? শুভেন্দু শুভেন্দু অধিকারী। শুভেন্দু তো শুভেন্দু 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 টাকা 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 পেপারে মুড়ে শুভেন্দুর কোনো প্রমাণ নেই, শুভেন্দুর কোনো প্রমাণ নেই। কি হচ্ছে ওয়াশিং মেশিন? আচ্ছা বেশ 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 উত্তেজনা থাকবে, বক্তব্য থাকবে, কিন্তু দাদা একটু হাত মেলান, হাত মেলান, দুজনে মিলে হাত মেলান, হাত মিলিয়ে ভদ্রভাবে হবে, হাত মিলিয়ে ভদ্রভাবে, ঠিক আছে? বেশ 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 বেশ। এত উত্তেজনা কিসের? উত্তেজনা হবেই, উত্তেজনার পারদ এখন চড়ছে, তত্তর করে চলছে, উত্তেজনা স্বাভাবিক, কারণ আমরা গরম হয়ে আছি, আমরা জিতবো বলে। গরম হয়ে আছেন জিতবে বলে, আপনারা গরম না? কোনটা বলুন? ওরা বলছে উত্তেজনা হবে, গরম হয়ে আছি জিতবো। আমরা উত্তেজনা নয়, আমরা 365 দিন মানুষের পাশে থাকি, আমাদের ভোট করাতে হবে। আমরা ওই সব দুর্নীতি ডাকাতের দল এদের সঙ্গে কথা বলে লাভ নাই। আমরা 10 বছর ধরে দেখছি। কি ডাকাত কারা সে তো জলজান্ত প্রমাণ। স্বাস্থ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, আরো কত মন্ত্রী জেলে আছে, আরো অনেকে যাবে, তিহারে যাবে। আপনার পেশ ক্যাম্প চালাচ্ছে পুঁজিপতিদের, আদানি আম্বানিকে নিয়ে সরকার চলে দেশটাকে বিক্রি করছে। 4 জন হচ্ছে দেশ চালাচ্ছে, 2 জন। আচ্ছা বেশ বেশ বেশ, একটা রিল খুব ভাইরাল হচ্ছে, সেখানে বলছে সাথে ছিল কেতলি, বেচছিল চা, এখন আছে জেটলি, বেচছে দেশটা। তোমরা এই মিম ক্রিয়েট করেছিলে, বামেদের পক্ষ থেকে এই মিম ক্রিয়েট করে ভাইরাল করা হয়েছিল বিজেপির এগেনস্টে। কেন করলে? তোমার মনে হলো না কোথাও রাজ্যের দেশের প্রধানমন্ত্রীর সম্বন্ধে এরকম কথা কুরুচিকর? কুরুচিকর এটা নয়, কুরুচিকর কোনোভাবেই বলা যায় না। আমরা আরও এক ধাপ এগিয়ে বলছি, যতদিন মোদি ততদিন দিদি, যতদিন মোদি থাকবে আমাদের রাজ্যে তৃণমূলের সরকার থাকবে। আবগারি মামলায় কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিলেন তদন্তের জন্য, আর আমাদের রাজ্যে মলয় ঘটক থেকে শুরু করে অভিষেক ব্যানার্জিরা 9টা 13টা সমন এড়িয়ে গিয়েও তারা অ্যারেস্ট হন না। হ্যাঁ, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। অভিষেক ব্যানার্জিকে অ্যারেস্ট করছে না কেন? শুনুন, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্র প্রক্রিয়াতে দল চলছে। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, আপনি মানেন? এই দলটার মানে আপনি মানেন তারা গণতন্ত্রে বিশ্বাস করে? মধ্যে কোনো গণতন্ত্রই নাই। বেশ, আপনারা নাকি গণতন্ত্র নেই? হ্যাঁ, আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন না? ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে বলেই সব কিছু। দেখুন, আজ জেলে গেছে, দিল্লির মুখ্যমন্ত্রী জেলে, আজ বেল, আগামী দিনে আজ বেলে। দেখে রাখুন যে পদ্ধতিতে চলছে, আমরা কিন্তু পদ্ধতিকে প্রভাবিত করি না। আমাদের দল একটা সাংগঠনিক দল, বিশ্বের। আচ্ছা বেশ বেশ, আমার প্রশ্ন হচ্ছে, আপনার প্রশ্ন হচ্ছে কাকে যেন ধরার কথা বলছিলেন? এই যে ওয়াশিং মেশিনে গেলে সবাই সাপা, তো শুভেন্দু যত বিজেপির যে স্ক্যাম, একটাও কেন অ্যারেস্ট হচ্ছে না? হক কথা। শুভেন্দু কাগজে মুড়ে টাকা নিল, অ্যারেস্ট হলো না?
প্রমাণ হয়েছে দাঁড়ান, আবার প্রমাণ, আমাকে শেষ করতে দিন। আবার প্রমাণ। শুভেন্দু অধিকারীকে প্রমাণ দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তৃণমূলের এখানে 10 জন মন্ত্রী জেল, 10 জন মন্ত্রী দোষী, করুন না তারা আগে জেলে যাবে একদম, তাদের তাহলে শুভেন্দুকে জেলে আরো একটা প্রশ্ন, যদি তাই হয় পারবেন? শুভেন্দু অধিকারী তখন কোন দল? না না পারবেন, আপনাকে ঠিক আমি বলছি আপনি পারবেন তখন সেই- তৃণমূলের, আমি বলছি এক মিনিট, এখানে তৃণমূল কংগ্রেস বলছে যে শুভেন্দু অধিকারীকে জেলে পাঠানো হচ্ছে না, কেন হচ্ছে না? শুভেন্দু অধিকারী পরিষ্কার, শুভেন্দু অধিকারী কোনো চুরি করে না, প্রমাণ আছে। শুভেন্দু অধিকারী কোনো চুরি করেছে, কোনো প্রমাণ আছে। শুভেন্দু অধিকারী কোনো চুরি করেছে, প্রমাণ আছে। অভিষেক ব্যানার্জি চুরি করেছে, তার প্রমাণ আছে। অভিষেক ব্যানার্জির বউ, স্ত্রী, শালি সবাই চুরি করেছে। অভিষেক ব্যানার্জির শালি চুরি করেছে। অভিষেক ব্যানার্জির শালি গোটা দেশ আমাদের সবুজ সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি দম থাকে দেখি রাখো, ওর সাচ্চা আছে, ঠিক আছে। আর আপনার শুভেন্দু অধিকারী আপনার ডাইরেক্ট দেখাই যাচ্ছে। অভিষেক ব্যানার্জির শালি চোর। অভিষেক ব্যানার্জির শালি বইয়ের নামে দুর্নীতি মামলা আছে। অভিষেক ব্যানার্জি বিমানবন্দরে বর্ডারে কারা থাকে? আরে কারা কি বলতে চাইছো ভাই, তুমি আগে বলো। তোমাদের হসিং মেসিংয়ে গেলে সব সাধু হয়ে যায়, আর যদি কোনো দলে গেলে সে নাকি চোর। শুভেন্দু অধিকারী নামে কোনো প্রমাণ আছে? আন্তরিক জয় হয়েছে। চুরি করেছে, কিন্তু অভিষেক ব্যানার্জির শালি বউ সবের নামে দুর্নীতি মামলা আছে। বেশ তাহলে তৃণমূলের বক্তব্য হচ্ছে শুভেন্দু অধিকারী কোরাপ্টেড, শুভেন্দু অধিকারী কোরাপ্টেড, আপনারা বলছেন পরিষ্কার। তৃণমূল কংগ্রেস বলছে শুভেন্দু অধিকারী কোরাপ্টেড, আপনারা বলছেন পরিষ্কার। কোনটা ঠিক কোনটা ভুল? শুভেন্দু অধিকারী করাপ্টেড সেটা আপনি বললেও হবে না, আমি বললে হবে না, তার জন্য কিন্তু আদালত রয়েছে। বেশ কি যেন বলছিলে ভাই? বলছি তৃণমূলটা হচ্ছে হাই স্কুল আর বিজেপিটা হচ্ছে কলেজ। কিসের চুরির কলেজ। ডিগ্রিটা কি পায়? ডিগ্রি পায় চোর ডিগ্রি, ডাকাতি ডিগ্রি, আবার কি পায়? কি অবস্থা আপনারা চুরি বলছো কেন ভাই? 35 বছর ধরে চুরি করেছো, তোমরা আগামী 50 বছর আসবে না। আরে মাটি তাড়লে কঙ্কাল বেরাতো, মাটি তাড়লে কঙ্কাল বেরাতো। কাণ্ড করেছো ভাই। সিপিএমের একজনকে জেলে ঢুকিয়ে দেখান, জেলে ঢুকিয়ে দেখান, রাজনীতি করা ছেড়ে দিব। অন স্ক্রিন কঙ্কাল করেছে শুধু সন্ত্রাস চালিয়েছে, আর কোনো কিছু করেনি। একজনকে জেলে ঢুকিয়ে দেখান, প্রমাণ করে দেখান, ক্ষমতা থাকলে দেখান। অন স্ক্রিন বলেছি। আস্তে বলছে অন স্ক্রিন সিপিএম এর একজনকে দুর্নীতির প্রমাণে অ্যারেস্ট করে দেখান, রাজনীতি করা ছেড়ে দেন। রামবাম দুই ভাই, তোমাকে কে অ্যারেস্ট করবে ভাই? রামবাম দুই ভাই, রামবাম দুই ভাই। শুনুন, আপনি এক্ষুনি জিজ্ঞেস করলেন ওনাকে যে কেন অভিষেক ব্যানার্জি শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা লিপস অ্যান্ড বাউন্সে খাটার পর অ্যারেস্ট হয়নি। আমরা আরও বলছি, ওনারা বলছেন শুভেন্দু অধিকারী নাকি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ছিলেন না। মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এইসব সাইডে শিক্ষক দুর্নীতির মামলায় কে জড়িত হবে তদন্তে দিন প্রতিদিন প্রকাশ হবে। আমরা গর্ব করে বলতে পারি 1997 সাল থেকে এসএসসি ফর্ম হওয়ার পর দীর্ঘ প্রত্যেক বছর নিয়োগ হয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখুন রাস্তায় 1130 দিন। ঠিক বলছে। নিজের বাড়ির লোকরা চাকরি পেয়েছে সিপিএম এর আমলে। স্বজন পোষণ নীতি বিশ্বাস করতো সিপিএম, নিজের বাড়ির লোকদের চাকরি দিয়েছে, এবং যারা তোষামত করতো, যারা চেলাচা মুন্ডা, তাদের চাকরি। 35 বছরে ঘরে পেন্সিলে মুছে চাকরি দিয়েছে, তখন মিডিয়া এত স্পষ্ট চাকরি মোদিজি বলেছিলেন সরকার আসার আগে 2 লক্ষ চাকরি দিবেন, দুটো দিতে পেরেছেন? 2 লক্ষ চাকরি, 15 লক্ষ টাকার স্বপ্ন দেখিয়ে আজকে কেন্দ্রতে সরকার এসেছিল একটা ফেকুস সরকার, সে হলো মোদিজির সরকার। 2 লক্ষ চাকরি দিতে পেরেছে? 2 কোটি। কোন ভাই ভুল বললেন, 2 কোটি। 2 কোটি চাকরি বছরে দিতে পেরেছিলেন? 2 কোটি বছরে 10 × 2 20 কোটি। কটা দিলেন? চাকরি যথেষ্ট উন্নত চলছে, দেশ উন্নতিতে এগিয়ে যাচ্ছে, দ্রুত গতির সঙ্গে চলছে, চাকরি দেশ উন্নতিতে এগিয়ে গেছে। 14 সালে ক্ষমতা এসেছিল, বলেছিল অ্যাকাউন্টে 15 লক্ষ দেবো, 2 কোটি চাকরি বছরে। আমরা 10 বছর সরকারে দেখলাম, এই সরকারটা ক্ষমতায় আসার পরে সবচেয়ে যদি বেশি শত্রু হয়, টোটাল ট্রান্সপোর্টটাকে ভারতবর্ষ থেকে উঠিয়ে দিচ্ছে। যত ভারতবর্ষের নবরত্ন সবকে বিছিয়ে দিয়েছে, রেল সেল থেকে আরম্ভ করে আজ কেমন। আচ্ছা বেশ 15 লক্ষ টাকা বছরে 2 কোটি চাকরি হলো। আমি যে কথা আপনাকে বললাম 14 সালে উনি প্রণাম করে যখন পার্লামেন্টে বললেন আমি চৌকিদার, সেই উত্তরটা আপনি না নিয়ে চলে গেলেন। আমার প্রশ্নটা হচ্ছে, যে মানুষটি প্রতিশ্রুতি দিয়েছিল দেশের মানুষকে আমি প্রতি বছর 2 কোটি মানুষের চাকরি দেব এবং প্রত্যেককে ব্যাংক অ্যাকাউন্টে, প্রত্যেকটি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা পৌঁছে দেব, আপনারা আমার কথা বিশ্বাস রাখবেন? আজকে দেখা গেল 2024 সালে দাঁড়িয়ে উনি মাঝখানে এই 10টা বছর
দুটো জাতের লড়াই লাগালেন, ভারতবর্ষের মানুষের সাথে হিন্দুদের মুসলিমের লড়াই করলেন। আজকে আপনি না অত সহজ নয়। আজকে আপনি জানেন যে এই বিজেপি ক্ষমতা থাকার পরিপ্রেক্ষিতে আজকে গণতন্ত্র কোন জায়গায় গেছে? কোন জায়গায় গেছে? দাঁড়ান আমি একটা উত্তর দিই। আমি আমার কংগ্রেস ধর্মে পরে আসবো, ধর্ম বাদ দিয়ে বলুন। যে উনি বললেন, যে বক্তব্য উনি তুলে ধরলেন, তার 15 লক্ষ টাকা এবং 2 কোটি চাকরি কোথায়? 2 কোটি চাকরি নয়, দেশে কংগ্রেস সরকার বিগত দিনে বহু সমস্যা তৈরি করে গেছে। আপনারা জানেন যে সামরিক শক্তি, আজ আমাদের আমলে সামরিক শক্তি কিন্তু অনেক বৃহৎ শক্তি বলছেন। গোটা বিশ্বের মধ্যে শক্তি। 1971 ইন্দিরা গান্ধী, শুনুন দাদা, একটু হিস্ট্রিটা জানতে হবে। 1971 সালে ইন্দিরা গান্ধীর গভর্নমেন্ট একমাত্র যুদ্ধ যেটা আমরা লড়েছিলাম এবং জিতেছিলাম 1971, 1999 পাকিস্তানের সঙ্গে। ইস্ট পাকিস্তান ছিল সেই সময়, বাংলাদেশ তারপর ফর্ম হয়। 1999 কারগিল আমরা জিতেছিলাম, কারগিলে উই পুশড ব্যাক পাকিস্তান। কার সময়? বাজপেয়ীর সময়। বাজপেয়ীর সময়, একেবারে অটল বিহারী বাজপেয়ীর সময়। এবার আমার একটা প্রশ্ন হলো, নরেন্দ্র মোদীর সময় একটা পুলওয়ামা হলো। সত্যপাল মল্লিক তিনি আপনাদেরই গভর্নর ছিলেন, আপনাদের নিযুক্ত করা গভর্নর কাশ্মীরের সেই সময়, পুলওয়ামার সময়, এবং বিজেপির নেতাও ছিলেন। তিনি বললেন নরেন্দ্র মোদী এর সঙ্গে জড়িত। মানুষ কি বুঝবে? ওই ধরনের নেতা সব দলেই আছে, ওগুলো বিক্ষুব্ধ নেতা, এবং তারা টাকা দিয়ে বিক্রি হয়, সব দলেই আছে। শুনুন, সব দলেই আছে, সে তৃণমূলেও আছে, কংগ্রেসেও আছে, আরজেডিতেও আছে, বসপাতেও আছে। আচ্ছা, দিলীপ ঘোষও কি বিক্ষুব্ধ? না, কখনোই নয়। দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি, বারবার উনি পার্টি লাইনের বাইরে কথা বলেন। দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টি দলের সম্পদ, উনি কখনোই বেলাইনে কথা বলেন না। তাহলে মেদিনীপুর দিলেন না কেন? আপনার মনে হতে পারে দিলীপ ঘোষ বেলাইনে কথা বলে, কিন্তু দিলীপ ঘোষ যেটা বলে যুক্তি দিয়ে কথা বলে। না, আমার প্রশ্নটা কারণ ছিল দিলীপ ঘোষকে বারবার আপনারাই শোকজ করেন, আপনারাই আটকান, আপনারাই আবার মেদিনীপুরে প্রার্থী দিলেন না, কেসটা কি? ভয় পেয়েছে। বলুন। কি বলছেন? আমি তো প্রথমেই আপনাকে বললাম যে ভারতীয় জনতা পার্টি একটা সিস্টেমেটিক দল, যে দলে দীর্ঘদিন কেউ একই কেন্দ্রে থাকে না। আচ্ছা, সিস্টেমেটিক দল, তাই? সিস্টেমেটিক্যালি কিভাবে দুর্নীতি করতে হয়, দেশের সম্পদ বেচে দিতে হয়, জুমলাবাজি করতে হয়, 2 কোটি বেকারের চাকরি হয়নি। ওনাদেরই একটা সংস্থা CMEI, সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির রিপোর্ট বলছে 15 থেকে 24 বছর বয়সী ছেলেদের 82% শিক্ষিত যুবক বেকার। 84% শিক্ষিত যুবক বেকার, এবং আরও যদি স্পেসিফিক্যালি দেখেন 15 থেকে 24 বছর বয়সে 22% বেকারের সংখ্যা ভারতবর্ষের বুকে বেড়েছে, এবং স্নাতক স্তরে 42% বেড়েছে। চাকরি কোথায়? 2 কোটির জায়গায় আজকে 14 সাল থেকে 2024 সাল, 10 বছর হয়ে গেছে, কোথায় সেই 20 কোটি চাকরি? উত্তর দিন দাদা, 20 কোটি চাকরি কোথায়? আমি বলছি ক্রমশ ডিজিটাল ওয়ার্ল্ড যেভাবে এগিয়ে চলেছে, তাদের গোটা বিশ্বে কিন্তু চাকরির একটা সংকুলন অবস্থা। বিশ্ব ছাড়ুন, দেশে কই? আমি আসছি আমাদের দেশেও আমাদের নরেন্দ্র মোদী কিন্তু আপনি দেখতে পাবেন 10 বছরের সময়কালে আমরা কিন্তু এগিয়ে গেছি। যে হ্যাঁ, উনি বলছেন অনেক এগিয়ে গেছি, কোথায় এগিয়ে গেলাম? গোটা ভারতবর্ষকে 50 বছর ভারতবর্ষকে পিছিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। শুধু অ্যাডভার্টাইজ করে ঘুরছে, সারা বছর বিদেশ ঘুরতো, ইদানিং একটু ছেড়েছে। সবচেয়ে চাকরি কোথায়? ভারতবর্ষে আজ 85 থেকে 86% সব বেকার। বলছি, চাকরির প্রসঙ্গে মনে পড়লো, হ্যাঁ, নরেন্দ্র মোদী বলেছিলেন 2 কোটি চাকরি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল চাকরি হলো। ডবল কেন? এটা জুমলা সরকার, অ্যাডভার্টাইজের সরকার। সকাল থেকে আরে আপনার মুখ্যমন্ত্রী বলেছিলেন ডবল চাকরি। আমাদের মুখ্যমন্ত্রী যা চাকরি দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কার রাস্তাঘাটে। আমি দেখছি মুখ্যমন্ত্রী যা চাকরি দিচ্ছে, হাইকোর্ট বলছে সব ভুয়ো। হাইকোর্ট বলছে না, কোর্টে আইন আছে, আমি ওটা নিয়ে মন্তব্য করবো না। তবে ওই সব চাকরির ক্ষেত্রে যদি চাকরি দিয়ে থাকেনি মমতা কথা বলুন না, চাকরি যদি দিদি না দিয়ে থাকে তাহলে চাকরিগুলো বাদ যাচ্ছে বা 2 নম্বরই হয়েছে বলছে। মানে বলছে 2 নম্বরই করে হোক, চাকরি তো দিয়েছি, তাই তো বাদ যাচ্ছে। ওরা বলছে চাকরি হয়নি কোনোদিন, তৃণমূল সরকারে এসএসসি চাকরি হয়নি। নির্বাচনী ইশতেহারে বলেছিল প্রত্যেকটা মহকুমায় আধা বেকার সহ 1 কোটির চাকরি হবে। কোথায় 1 কোটির চাকরি আগে সেটা দেখা। পশ্চিমবাংলার মানুষ আমরা দেখেছি, ক্ষমতায় এসেছিলাম তখন মানুষ কুরকুটে সিদ্ধ হয়ে মাওবাদী হারমাদি নিয়ে CPM চলেছিল। 35 বছরে বেকারের শীর্ষে ছিল পশ্চিমবাংলা। বাংলায় বামফ্রন্ট সরকার আসার পরে লোকসভায় রাইট টু এডুকেশন অ্যাক্ট করা থেকে শুরু করে রাইট টু এডুকেশন অ্যাক্ট
আদিবাসীদের জল জঙ্গল জমিনের রক্ষা করার দাবিগুলোকে সামনে রেখেছিল। শুধুমাত্র বিজেপি দেশ বিক্রি করছে না, তৃণমূল দেউচা পাচামি থেকে শুরু করে আপনারাও নাকি সব বিক্রি করছে? জঙ্গল মহলে তাহলে সিপিএমকে তো মারলো কেন মাওবাদীরা? আজকে দিদি দলিতদের পাশে ছিল, পীড়িত পিছিয়ে পড়া মানুষকে এবং মধ্যবিত্তদের পাশে, তার জন্য দিদি লড়াই করছে এবং তাদের পরিবর্তন চেয়েছিলেন মানুষ, পরিবর্তন বেটার থেকে বেস্ট চেয়েছিলেন, সেই কারণে মেনেছো কি করে পরিবর্তন চাই? পরিবর্তনে ডবল চাকরি। আচ্ছা, বেশ 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 আমার সঙ্গে আমার সহকর্মী দীপঙ্কর রয়েছে। আমি একটু দীপঙ্করকে বলবো সমর্থকদের কাছে যেতে। সমর্থকরা কি বলছে? প্রসঙ্গ হলো চাকরি। মেদিনীপুরে বেকাররা চাকরি পেলো কি পেলো না? মেদিনীপুরে মানুষের উন্নয়ন হলো কি হলো না? সমর্থকদের কাছে। আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি সেটা শুধুমাত্র বিদ্যাসাগরের মাটি নয়, এ মাটি শহীদ ক্ষুদিরামের মাটি, এ মাটি শহীদ মাতঙ্গিনীর মাটি, এ মাটি বীরেন্দ্রনাথ শাসমলেরও মাটি। এই মাটিতে আমরা দর্শকদের কাছে যে বার্তা পৌঁছে দিতে চাই, এই কেন্দ্রের ভোটাররা তারা কি চাইছেন? তারা খাদ্যের অধিকার চাইছেন, শিক্ষার অধিকার চাইছেন, তারা কোনোভাবে বেকারিত্বের নিরসন চাইছেন, তারা কি দুর্নীতির অবসান চাইছেন, তারা কি চাইছেন আমরা জেনে নেব। আপনারা চাইছেনটা কি? এখানে কি চান? এখানকার আপনাদের প্রার্থী এখানে আমরা শান্ত সুস্থভাবে জীবন চাই, ভালোভাবে যেন শান্তভাবে আছে এরমই থাক, যেন কোনো লড়াই না চাই, আর মমতা জিতুক। বেকারিত্ব নিয়ে আপনাদের স্ট্যান্ড কি? কি চান আপনারা? আমরা বেকারিত্ব নিয়ে চাই, যদি আমাদের এখানে গভর্নমেন্ট সেন্ট্রালে যদি আসে এবং রাজ্যে যদি আমরা ঠিক মতন কাজ সরকার করতে পারি, তাহলে আমরা বেকারত্ব দূর করবই। এবং আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা তারা রাজ্যে পরীক্ষা দিয়েছিল, আপনি জানেন, হাইকোর্ট থেকে মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ মিলেছে, 16 তারিখে ফয়সালা হবে। এখনও পর্যন্ত 25,000-এর বেশি শিক্ষিত যুবক যুবতী তাদের চাকরি অনিশ্চয়তার মুখে। দেখুন, যারা দুর্নীতি করে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে তো যেতেই হবে। এবং আমাদের বিজেপির তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছেন যে একটা লিগ্যাল সেল গঠন করতে, যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের জন্য একটি মানে আইনি ব্যবস্থা পরামর্শ যাতে দেওয়া যায়, সেরকম একটা ব্যবস্থা আমরা করছি। এবং যারা সাদা খাতা নিয়ে টাকা নিয়ে দিয়েছে তাদের তো চাকরি যাবে, কারণ 2016 সাল থেকে যারা রাস্তায় বসে আছে শিক্ষিত বেকার ছেলেগুলো, তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের লড়াই করতে হবে। আমাদের দেশ যুক্তরাষ্ট্রীয় কাঠামো নিয়ে চলছে। এদেশে শিক্ষা যেমন যুগ্ম তালিকায় রয়েছে, তেমনিভাবে রাজনৈতিকভাবে যখন মণিপুরের কথা উঠে আসে তখন কিন্তু শোনা যায় সন্দেশখালির কথা, যখন উঠে আসে স্কুল সার্ভিস কমিশনে দুর্নীতির কথা তখন শোনা যায় ব্যাপক কেলেঙ্কারির কথা। একইভাবে মুদ্রার এপিঠ এবং ওপিঠ, সেই সব ঠেলাঠেলিতে এ রাজ্যের বাসিন্দারা কতটা ভুগছেন? আপনারা চাইছেনটা? একজন চাওয়ালা প্রধানমন্ত্রী দেশের আজ অবধি ভালো করতে পারেননি। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন 15 লক্ষ টাকা করে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে দিবেন, 2 কোটি চাকরি পার ইয়ারলি দিবেন বলেছিলেন, আজ অবধি দিতে পারেননি। উনি কি করেছেন? দেশ বিক্রি করেছেন, রেল বিক্রি হয়ে গেল, লালকিলা কন্ট্রাকচুয়ালে চলে গেল, সেল বিক্রি হয়ে গেল, খেল বিক্রি হয়ে গেল, আপনার LIC বিক্রি হয়ে গেল। ওকে বুঝে গেছি। বামেদের দাবি কেন্দ্রীয় সরকার যতটা দুর্নীতিগ্রস্ত, রাজ্য সরকারও ঠিক ততটাই দুর্নীতিগ্রস্ত। কংগ্রেসের কি স্ট্যান্ড এটা নিয়ে আমরা শুনে নেব। আপনাদের বক্তব্য কি চান আপনারা? মেদিনীপুরের উন্নয়নের জন্য আপনারা কি চান? দেখুন, মেদিনীপুরে পুকুর বজানো বন্ধ হোক, যে পুকুরগুলোকে বন্ধ করছে তৃণমূল। আমাদের মেদিনীপুরে যে এনভায়রনমেন্ট ছিল, যেখানে আপনারা বারংবার বলছেন এটা ক্ষুদিরামের জেলা, এটা বিদ্যাসাগরের জেলা, মাতঙ্গিনীর জেলা, সেই জেলায় দাঁড়িয়ে মেদিনীপুর শহরে যে এনভায়রনমেন্ট ছিল, মেদিনীপুর শহর যে পরিবেশ ছিল, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে চুরি তো কিভাবে করছে দেখতে পাচ্ছেন। শুভেন্দুকে চোর বলছে। খুব বড় ইস্যু এই কারণে যে এই যে নির্বাচন হতে চলেছে, 25 তারিখ এখানে পরীক্ষা হবে, 4 তারিখে তার ফল বেরোবে, এবং সেই নির্বাচনে অন্যতম ইস্যু হতে চলেছে পরিবেশ। যে বক্তা বললেন যে মেদিনীপুরের পরিবেশ, প্রাকৃতিক সম্পদ লুট হয়ে যাচ্ছে, নির্বাচনী ইস্তাহারে কি আমরা সেটা দেখেছি? একমাত্র আমার যতদূর মনে পড়ছে বামফ্রন্টের ইস্তাহারে আমরা দেখেছি পরিবেশ নিয়ে পাতার পর পাতা। তৃণমূল কংগ্রেসের 100 পাতারও বেশি যে নির্বাচনী ইস্তাহার প্রকাশিত হয়েছে, সেখানে কতটা রয়েছে? আপনারা পরিবেশ নিয়ে কতটা কি ভাবছেন? আপনাদের ইস্তাহারে তো কিছুই নেই। পরিবেশের যে ভারসাম্য, পুকুর বুঝে যাচ্ছে,
বহুতল উঠছে, কোনো রকমের অনুমতি নেই, গার্ডেন রিচের ঘটনা ঘটছে। যেটা হচ্ছে আইন মেনে হচ্ছে, নিশ্চয়ই আইন মেনে যদি না হয় গার্ডেন রিচে আইন মানা হয়নি, তার জন্য তো কোর্ট আছে, তার জন্য গার্ডেন রিচের ঘটনায় তো কোর্ট আছে। বহু মানুষ প্রাণ হারিয়েছে দাদা, বহু মানুষ প্রাণ হারিয়েছে। ঘটনা ঘটতেই পারে, এটা দুর্ঘটনা, গার্ডেন রিচের ঘটনা দুর্ঘটনা। না, গার্ডেনের ঘটনা পুরো পরিকল্পিতভাবে পুকুর ভরাট করে একের পর এক মাল্টিপ্লেক্স বানানো। গার্ডেন রিচের ঘটনা সম্পূর্ণ পরিকল্পনামূলক একটা ঘটনা। ওখানে যে ঘটনাটা হয়েছে, এবং কি আমাদের এই মেদিনীপুরেও দেখবে যান, গাদা গাদা ফ্ল্যাট বাড়ি হচ্ছে কোনো পারমিশন ছাড়াই। কে পারমিশন দেয় এত বড় বড় বাড়ি করার? মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে মেদিনীপুরে এসেছিলেন, উনি নিজে পর্যন্ত বলেছেন যে পারমিশন কে দিচ্ছে। গোটা রাজ্যেই বেআইনি বহুতল গড়ে উঠছে, মেদিনীপুরও তার বাইরে নয়। দেখুন, এখনই ভাই বলল যে বিভিন্ন ফ্ল্যাটের উপরে দুর্নীতি হয়েছে। বাস্তবে আজকে যত ফ্ল্যাট হয়েছে, কিংবা মেট্রো বাজার হোক, চাই এদের কোনো রকম পার্কিং আছে? কি করে চেয়ারম্যান এগুলো পাস করে? এদেরকে পাস করার জন্য ক্ষমতা কে দেয়? এত দুর্নীতি পশ্চিমবঙ্গে এর আগে আমরা দেখি। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ তো খুব ভালো কাজ করছে। চুরি, সব দিকে চুরি। রাতে তো বৃষ্টির পরে নদী দেখতে পেলাম, কি ভালো কাজ। মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ কতটা ভালো কাজ করছে? কতটা ভালো কাজ করছে, আগের দিন রাতের বেলা যদি আপনারা আসতেন দেখতে পেতেন চারিদিকে ছোট ছোট নদী হয়ে গেছিল, নর্দমার জল রাস্তায় ছিল। কোথায় কে টাকা খাচ্ছে, কোথায় কি হচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে, মেদিনীপুরের মানুষ দেখতে পাচ্ছে। মেদিনীপুরের মানুষ চুরি চলছে, এই অভিযোগ উঠছে মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ। হ্যাঁ, চুরি তো চলছে, ওদের উন্নয়ন হচ্ছে। ওদের যে নেতাগুলো ভাঙা সাইকেলে, তো আজকে কালো ব্যাগ লঙে আপনারা আগে ভাঙা সাইকেলে যেতেন, এখন আপনারা স্করপিও গাড়িতে যান। আরে ওটা তো ভুল কথা। এখনকার রাস্তাগুলো দেখেছেন? ওই যে একজনকে বলছিল না, বিধাননগরের রাস্তা আজকে গোটা মেদিনীপুরে চর্চিত এমকেডিএ করেছে। চাঁদড়া থেকে পিড়াকাটা যে রাস্তা সিপিএম আমলে ভাবা যায়নি, সেখানে আজকে 25 ফুট চওড়া রাস্তা। এ রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে বিভিন্ন উন্নয়ন পর্ষদ হয়েছে, এমনকি মেদিনীপুর খড়গপুর উন্নয়ন পর্ষদ হয়েছে। বাস্তবিকই চোখের দেখা যায় কলকাতা থেকে আসার পথে। দিদি এমন উন্নয়ন করেছে যে সবুজ সাথী সাইকেলটা দেয়, সেটাকে হরিয়ানা থেকে গভর্নমেন্ট স্টেট থেকে বানিয়ে আনতে হয়। দিদি এত উন্নয়ন করেছে। শুধু উন্নয়ন কোথায় হয়েছে? বোম, চপ শিল্পে, এগুলো তো উন্নয়ন হয়েছে। এত উন্নয়ন করেছে যাদের নেতার বউ, নেতার মেয়ে, এমনকি গার্লফ্রেন্ডকেও নিয়ে, মানে বান্ধবীকে নিয়েও জেলে যেতে হয়। রাজ্য সরকার, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে রাস্তায় আলো জ্বলছে, রাস্তা চওড়া হয়েছে, সম্প্রসারণ হয়েছে, তারপরেও আপনারা বলছেন কিছু হয়নি। গ্রামের দিকে গিয়ে ঢালাই রাস্তাগুলো দেখুন, মাটির উপর ঢালাই করেছে, ঢালাই ফেটে ওখানে ঘাস দেখা যাচ্ছে। এটাকে যদি উন্নয়ন বলেন তাহলে বলবো তৃণমূল বিজেপি কুণাল ঘোষের চোখে যেরকম সৎ সেরকমই সৎ। আর এই যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তৃণমূল স্তর থেকে দুর্নীতি হয়েছে। এই তৃণমূল একদম দেখবেন গ্রামের সাধারণ মুরামের রাস্তা থেকে বিজেপির কাছে একটা বড় প্রশ্ন আছে। এই যে ভ্যাকসিন দেওয়া হয়েছে আমাদেরকে, নরেন্দ্র মোদী বড় বড় করে নিজের ছবি লাগিয়ে দেখিয়েছেন, ওখানে লেখা আছে দাবাই ভি আর কড়াই ভি। আর এখন যে কোম্পানি ভ্যাকসিন প্রস্তুত করেছিল তারা স্বীকার করেছে যে ভ্যাকসিনের উপযুক্ত ট্রায়াল হয়নি। অর্থাৎ ইলমাস দর্শকদের সঙ্গে, কর্মী সমর্থকদের সঙ্গে কথা বলে যে বড় পয়েন্ট উঠে এলো, প্রদীপের তলাতেই অন্ধকার। অর্থাৎ খালি চোখে যে উন্নয়নের দাবি তৃণমূল কংগ্রেস করছে, যে রাস্তা, যে আলো এবং স্বাস্থ্য, এ সমস্ত কিছু নিয়ে প্রশ্ন তো উঠেছে। যারা বিরোধী, কংগ্রেস, বামেরা এবং অবশ্যই ভারতীয় জনতা পার্টি, তারা দাবি করছেন যে সমস্ত কিছুর পেছনে কাটমানি রয়েছে, দুর্নীতি রয়েছে। তবে তৃণমূল কংগ্রেসের দাবি, তারা উন্নয়নের নৌকায় সওয়ার হয়েই তারা আবার দখল করবেন এই মেদিনীপুরের মাটি, যেমন করে সন্ধ্যারায় এর আগে দখল করেছিলেন। বেশ, তবে বক্তব্যটাই উন্নয়নের নয়। এবার আসি বক্তব্য দুর্নীতিতে। আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, চাল থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে একাধিক জিনিসে দুর্নীতির অভিযোগ রয়েছে। অত্যন্ত গুরুতর কিছু অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। কাউন্টার করবেন কি করে? আমাদের এখানে পশ্চিমবাংলায় কোনো দুর্নীতি নেই। টুকটাক যেগুলো হয়েছে শুনুন, আমরা 10 বছর দেখেছি এটা। ভোটের সময় এলেই দুর্নীতি তদন্ত, সারদা নারদা আমরা সব দেখি। আবার ভোট পেরিয়ে গেলে দেখবেন এইসব দুর্নীতি চলে যাচ্ছে কোথায়। মানে ভোট হলেই মানে অর্থাৎ আপনারা এই সব যে বক্তব্য রাখেন, সবই ভোটের জন্য রাখেন। ভোট এলে দুর্নীতির বক্তব্য, ভোট চলে গেলে দুর্নীতির বক্তব্য শেষ, তাই? কখনোই মনে হয়নি। এই তো পশ্চিমবঙ্গে দুর্নীতি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি বলুন না। এই কয়লা, এই খাদ্য, কয়লা, খাদ্য, গরু কারা চুরি করে জেলে গেছে, কারা জেলে পড়ছে, আরও জেলে যাবে, অপেক্ষা করুন। আমার কয়টা প্রশ্ন আছে। রাজ্য সরকার যদি দুর্নীতি করে সেটা একেবারেই সমর্থনযোগ্য নয়। আপনি নিশ্চয়ই মনে করেন এই কথাটা? হ্যাঁ, মনে করেন তো? একদম। মানে সরকারে কেউ থাকলে তাদের দুর্নীতি করা উচিত নয়, ঠিক? হ্যাঁ, ঠিক। সরকারে যে থাকবে তারা দুর্নীতি করা উচিত নয়, কারণ দুর্নীতি করলে তারা আম জনতার টাকাটাকেই চুরি করছে। মানেন কি মানেন না?
দেবশ্রী। মানেন তো? হ্যাঁ একদম আমার বক্তব্য হচ্ছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে, বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে রেড্ডি ব্রাদার্স স্ক্যাম, ভ্যাপম স্ক্যাম, কোভিড স্ক্যাম, ভ্যাকসিন স্ক্যাম, ইলেকটোরাল বন্ড স্ক্যাম। ভ্যাকসিন স্ক্যাম বলতে এই যে ইলেকটোরাল বন্ড নিয়ে এই যে আপনারা বলতেন ভ্যাকসিন দিয়েছি, এবার বলা হচ্ছে কোভিশিল্ডের ইলেকটোরাল বন্ড নিয়ে সাইড এফেক্ট চেপে যাওয়া হয়েছে। 40 কোটি মানুষকে ভ্যাকসিনের নিরাপত্তা দিয়েছে নরেন্দ্র মোদী। কোভিশিল্ড তো একদম অবশ্যই কোভিশিল্ড এটা গোটা বিশ্ব সেই কোভিশিল্ডের যে আরে দাদা সেই কোভিশিল্ডের যে সাইড এফেক্ট তার যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সাইড এফেক্ট রয়েছে, এটা বেমালুম চেপে গেলেন কেন? না সেরকম তো আমরা কখনো শুনিনি। এ কি বলছে বলে শোনেন। দেখুন একটা কথা আপনাকে বলছি ভাই, খুব ভালো ভালো ডিবেট করছেন আপনি। পশ্চিমবাংলার তৃণমূল নিয়ে যেটা ইস্যু পরিবেশ নিয়ে এসেছিলেন সেটা আপনাকে শেষ করতে দিন। এই পশ্চিমবাংলার যেখানে দাঁড়িয়ে আছেন মেদিনীপুর জেলায় এই বিদ্যাসাগর মেমোরিয়াল হল, এই বিদ্যাসাগর মেমোরিয়াল হলের পরিবেশটা আপনি লক্ষ্য করে দেখুন। সেখানে দাঁড়িয়ে এই তৃণমূল দলটা বিজেপির সাথে সেটে গেছে। এই কোভিশিল্ড নিয়ে বিজেপি কিছু না বলছে, তৃণমূল কিছু না বলছে। এখানে স্বাস্থ্য, শিক্ষা, আচ্ছা বেশ কোভিশিল্ড না, এসো তোমাদের প্রচন্ড উত্তেজনা, এসো সামনে এসো, প্রচন্ড উত্তেজনা। কি কোভিশিল্ড নিয়ে তোমার কি বক্তব্য? উনি বলছেন কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পর ওনার কোনো শরীর খারাপ হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, ঠিক না না পার্শ্ব প্রতিক্রিয়া সাইড এফেক্ট সাইড এফেক্ট হচ্ছে, সেটা তো জমে যাচ্ছে। রক্ত জমে যাচ্ছে। সেটা কোভিশিল্ড যখন ম্যানুফ্যাকচার হয় তখনই কোম্পানি জানিয়েছিল যে যাকে রিপোর্টে পেশ সেরাম ইনস্টিটিউটকে বললো না কেন? ইনস্টিটিউটকে জানায়নি। কাকে জানিস? এটা পুরোপুরি আমাদের এখানে এখনো পর্যন্ত ধরা ভাই, পড়ে কথা বলো। এখনো পর্যন্ত ওইটা ডেনমার্কে অ্যাস্ট্রো। আমার একটা খুব সহজ বক্তব্য। আরে আস্তে তুমি আর আমি মিলে একটা জিনিস বানাচ্ছি, যদি তাতে কোনো খুঁত থাকে তুমি নিশ্চয়ই আমাকে বলবে, আমি আর তুমি নিয়ে তো বানাচ্ছি। তুমি অ্যাস্ট্রাজেনকা, আমি সেরাম ইনস্টিটিউট। তুমি অ্যাস্ট্রাজেনকা ইউকের কোম্পানি, আমি সেরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার কোম্পানি। তুমি দেখলে কোভিশিল্ডের এই একটা সাইড এফেক্ট আছে, তুমি আমায় জানাবে না? যখন ভ্যাকসিন নেওয়ার পর সাইড এফেক্ট ধরা পড়েছে এবং সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ ধরা পড়েছে, তারপরে যখন ট্রিটমেন্ট চলছে তারপরেই ঘোষণা করে তখনই 2020 সালে ঘোষণা করে দেওয়া হয়েছিল যে ভ্যাকসিন থেকে কিছু হ্যাঁ না অভিযোগ হলো, আরে শুনতে হবে ভাই, সবকিছু হোয়াটসঅ্যাপে পাওয়া যায় না, বলছি তো হোয়াটসঅ্যাপ শুনতে হবে। অভিযোগ হলো ইলেকটোরাল বন্ডের টাকা নিয়ে বিজেপি, এক মিনিট, ইলেকটোরাল, এক মিনিট, লটারি টিকিট কে নিচে পড়ে ভাববো। ইলেকটোরাল বন্ডে টাকা নিয়ে, এক মিনিট চুপ, ইলেকটোরাল বন্ডে টাকা নিয়ে ভারতীয় জনতা পার্টি সেরাম ইনস্টিটিউটের এই তথ্যটা ফাঁস করেনি, এটাই অভিযোগ। অভিযোগ সত্যি না মিথ্যে? হ্যাঁ সত্যি অভিযোগ, সেরকম কোনো অভিযোগটা এসছে। আরে ভাই কথাটা বলতে দাও। অভিযোগটা ভারতবর্ষে অভিযোগটা ভারতবর্ষে হয়নি, অভিযোগটা আমাদের ডেনমার্কে হয়েছে। অভিযোগটা পুরোপুরি ডেনমার্ক এবং ইউরোপ কান্ট্রিতে এটার উপরে ভিত্তি করে হয়েছে। মানে ভারতে হয় না? ভারতবর্ষে এখনো পর্যন্ত সেরকম একটাও কেস এখনো ধরা পড়েনি। কি বলবে? ওরা স্বীকার করে নিয়েছে যে ওটা ভুল। আরে আমাকে উত্তর দিতে দিলে কথা, আপনি আমায় বললেন যে অভিযোগ কি, আমি তো অভিযোগ বলেছি, ওরা চিৎকার করছে। আচ্ছা বলো। অভিযোগের তো কোনো বলছি না। ভারতবর্ষে এখনো কোভিশিল্ড ভ্যাকসিন নিয়ে একটা কোনো সাইড এফেক্ট যদি দেখিয়ে দিতে পারে তাহলে আমি এখনই হেঁটে বেরিয়ে চলে যাব। আরে সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে। ওদেরকে বলুন একটা ভ্যাকসিন পাস করার আগে ট্রায়াল নিতে হয়। সাধারণ জ্ঞান নেই যে একটা ভ্যাকসিন পেশ করার আগে ওখানে ট্রায়াল নিতে হয়। ও বলছে সুপ্রিম। ভাই একটা জিনিস হচ্ছে না, আরে শুনতে হবে, সেটা হচ্ছে একটা ভ্যাকসিন তো এমনি বাজারে চলে আসে না, তার ট্রায়াল পিরিয়ড হয়। ট্রায়ালে সেটা দেখা যায় যে ট্রায়ালে কোনো রকম সমস্যা হলো কিনা, অনেকের ওপর ট্রায়াল হয়। ট্রায়াল থেকে ক্লিন চিট, ডিসিজিএ ক্লিন চিট দিলে তারপরেই কোনো রকম ওষুধ কিংবা কিছু বাজারে আসতে পারে। ডিসিজিএ ক্লিন চিট না দিলে না তুমি সেই ভ্যাকসিন পাবে, না আমি পাবো, না ও পাবে, না কেউ পাবে, না মুখ্যমন্ত্রী পাবে, না প্রধানমন্ত্রী পাবে, কেউ পেতে পারে না। ইট ইজ নট সেফ। সেই এক মিনিট, ইট ইজ নট সেফ। তাহলে এটা কেন হলো? যখন অনুমতি নিয়ে ডিসিজিএর ক্লিন চিট নিয়ে ভ্যাকসিনটা বাজারে এলো, মনে হচ্ছে না যে 140 কোটির জনগণকে, যেখানে বারবার ভারত মাতা কি জয়, জয় হিন্দ আমরাও বলি, ভারত মাতা কি জয়, জয় হিন্দ, ভারত মাতা ততদিন জয় থাকবে যতদিন ভারতের সন্তানরা জয় বলবে, তাদের সঙ্গে কোনো রকম
বেইমানি করা হলো? না, বেইমানি সেরকম তো এখনো বলা হচ্ছে না, করা হয়নি। এরা হয়েছে কি হয়নি বলো তো? না, কোনো বেইমানি করা হয়নি, কোনো বেইমানি করা হয়নি। কারণ প্রতিবারেই বলা হচ্ছে এটা পুরোপুরি ইউরোপ কান্ট্রিতেই হয়েছে। ভারতবর্ষে এখনো পর্যন্ত কেউ এরকম কোভিশিল্ড নিয়ে কোনো পেশেন্ট এসে কিনা। এই ভাই বলল যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্টে ক্ষমা চেয়েছি বলেছি। আর এটাও বলছি সুপ্রিম কোর্টে এখনো পর্যন্ত কোভিশিল্ড নিয়ে কোনো আর্টিকেল বা কোনো কেস হয়নি সুপ্রিম কোর্টে। এরা ভুল বলছে, ওটা ডেনমার্কে হয়েছিল। বেশ তাহলে কি হলো? করোনার সময় একজন গোল গোল কেটেছিল, একজন থালা বাজিয়েছিল। মানুষের জীবন জীবিকা, মানুষের জীবন কি হবে তার কোনো সুরাহা সেই সময় হয়নি। বলুন। আমরা করোনার সময় সব দেখেছি, একমাত্র পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আপনার ওই যত সব শ্রমিকরা এসেছিল বাইরে থেকে, পরিযায়ী শ্রমিকদের বাড়িতে আনা এবং করোনা 3 বছর ধরে মমতা ব্যানার্জি নিজে থেকে রাস্তায় দাঁড়িয়ে মানুষের পাশে, তখন এই সিপিএম কংগ্রেস বিজেপি কাকু পাওয়া। তাই কি? আমার অগ্রজ দাদা স্বীকার করে নিলেন পরিযায়ী শ্রমিক, মানে এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিক, পরিযায়ী শ্রমিক এই বাংলা থেকে গিয়ে যারা অন্যান্য রাজ্যে চাকরি নেই, কাজ নেই, তো যাবে না? হ্যাঁ, চাকরি নেই, কাজ নেই, যাবে না? চাকরি নেই তো তার জন্য তাদেরকে সুরক্ষিত কারা দেখে চাকরি দিয়েছেন না, আপনি তো কেন্দ্র চালাচ্ছেন, আপনি লোকগুলোকে কি ঘরে পৌঁছেছে? আমি যদি না বাংলা, তার মানে সেই সমস্ত মানুষগুলোকে সুরক্ষিত রেখেছিল করোনা পিরিয়ডে নরেন্দ্র মোদী। দায়িত্ব সহকারে তাদের আমরা বলতে পারি সেই সমস্ত লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালিকে নরেন্দ্র মোদী নিজে বুকের আগলে। কোভিশিল্ড নিয়ে যে বিতর্ক, এই বিতর্কে আপনার কি মত? আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন, আমাদের দেশের নেতা, ভারতবর্ষের নেতা, আগামী দিনের ভবিষ্যৎ, নেহেরুর বংশধর রাহুল গান্ধীজি। আপনারা পরিবারের বাইরে বেরোচ্ছেন না? না, কেন বেরোবে না? আমাদের দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং, আমাদের দেশের প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও কি বলছেন পরিবারের বাইরে বেরোচ্ছে না? রাহুল গান্ধীকে যদি সবচেয়ে বেশি কেউ ভয় পায় তার নাম নরেন্দ্র মোদী এবং পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি তৃণমূল নেত্রী। ওনার কথা শুনে হাসলাম। রাহুল গান্ধীকে নরেন্দ্র মোদী ভয় পায়? ভয় পায় ন্যায় যাত্রা করে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করে প্রমাণ করেছেন যে কংগ্রেসকে ছাড়া বিজেপি কাউকে ভয় পায় না। যে যাকে বিশ্বে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের তাবড় নেতা রাষ্ট্রপ্রধান সম্মান করে নরেন্দ্র মোদীকে, সেই নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধীকে ভয় পায়। বলছি আপনি ডোনাল্ড ট্রাম্পের কথা বললেন না? লোকটা ক্রিমিনাল। আমেরিকা বলছে লোকটা ক্রিমিনাল, অ্যারেস্টেড। হ্যাঁ, অ্যারেস্টেড। আমেরিকা বলছে তার তথ্য প্রমাণ তো আমার কাছে নেই, আমি তাই ক্রিমিনাল তাকে বলতে পারি। হায় চিটিংবাজি অ্যারেস্টেড হয়, যারা চিটিংবাজি। ডোনাল্ড ট্রাম্প উনি বলছেন উনি জানেন না। অ্যারেস্টেড উনি জানবেন কোত্থেকে? কোনো জন্ম হয়নি ডোনাল্ড ট্রাম্পকে, উনি জানেন না, পার্টির নীতি জানেন না। আচ্ছা, বেশ মানুষের জন্য আমার শেষ প্রশ্ন। একবার দীপঙ্করকে ডাকবো। দীপঙ্কর, আমি এনাদের কাছ থেকে তো এই প্রশ্নটা জানবই, তার আগে আমি একটু সমর্থকদের কাছে জানতে চাই, মানুষ কেন এবার কংগ্রেস হোক, বাম হোক, বিজেপি হোক কিংবা তৃণমূলকে ভোট দেবে? তারা কি কাজ করেছে যে এই ভোট তাদের পাওয়ার যোগ্য? রাজ্যের বহু কেন্দ্রের মতো মেদিনীপুর কেন্দ্রের ভোটাররাও কিন্তু কোনো রকম পলিটিক্যাল বাইনারিতে বিশ্বাস করেন না। এখানে আমরা দেখতে পেলাম যে কংগ্রেস এবং বামেদের যে নির্বাচনী সমঝোতা হয়েছে তারা কোনো অংশে কম যান না। তারা চোখে চোখ রেখে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির দুই প্রার্থীর মতোই তারাও কিন্তু লড়ে যাচ্ছেন। 4 জুন জানা যাবে তারা কতটা ভোট পেলেন। কিন্তু আমরা এখন জেনে নেব যে কেন মেদিনীপুরে তাদের দলের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আপনাদের প্রার্থীকে কেন ভোট দেবেন? কারণ আমাদের যে উন্নয়ন, পশ্চিমবঙ্গের যে উন্নয়ন, 60-এর থেকেও বেশি উন্নয়নের প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালাচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষ, এমনকি যারা এখানে অনেক রকম স্লোগান দিচ্ছে তারাও বলতে পারেন প্রতিটা বাড়ির কেউ না কেউ কোনো না কোনো মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রকল্প। কেন আপনারা ভোট পাবেন? তৃণমূলের ঝান্ডা যারা কেন আপনারা ভোট পাবেন? কেন আপনারা আমরা এই জন্য পাবো ভোট। আমাদের আপনারা কেন পাবেন? আমরা এই জন্য ভোট পাবো, আমরা যা উন্নয়ন করেছে মোদিজি, দেশকে শক্ত করেছে। আজকে পাকিস্তান মারতে পারছে না আমাদেরকে, আজকে চীনকে মেরে সোজা করে দিচ্ছে।
চিনকে, আর এরা বলছে এরা হচ্ছে এখানে এসে। আপনারা কেন ভোট পাবেন? দেখুন, আমরা উন্নয়নের সঙ্গে সবসময় আছি এবং আমরা যদি এখানে জিতি এবং আমরা এই রাজ্যে উন্নয়নের একটা পরিকল্পনা নিয়ে, আপনি গুজরাট দেখুন, উত্তরপ্রদেশ দেখুন, সমস্ত জায়গায় স্টেটে আমাদের উন্নয়ন চলছে। 18খানা স্টেটে আমরা এখনো পর্যন্ত আছি। আপনাদের প্রার্থী কেন ভোট পাবেন? আমাদের দাবি, সাধারণ মানুষের দাবি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুটি, কাপড়া, মাকান এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের এই ভোট। সাধারণ মানুষকে এর পক্ষে দাঁড়াতেই হবে। বিজেপি, তৃণমূল এরা চেষ্টা করছে মানুষকে ধর্মের নামে, জাতের নামে লড়িয়ে দেওয়ার। আমরা বলছি ধর্ম জাত কিছুই নয়, মানুষ তাদের নিজের দাবি নিয়ে থাকুক। আমরা তাদের দাবির সমর্থনে আজকে রাস্তায় যেখানে আমরা লড়াই করছি, সেই আওয়াজ, সেই লড়াই, সেই নিজেও আমরা। আপনাদের প্রার্থী কেন ভোট পাবেন? আমাদের প্রার্থী বলতে গেলে ভোট এই জন্যই পাবেন, তার কারণ একজন এমপি 5 বছরে 5 কোটি টাকা পান। বাম আমলের এমপিরা দেখিয়ে দিয়েছেন কত কাজ করতে হয়। মোহাম্মদ সেলিম 24 কোটির উপরে টাকা খরচা করেছেন। সারা ভারতে আর কোনো এমপি এত খরচ করতে পারেনি, মানুষের জন্য কাজ করেছেন। মুর্শিদাবাদে ভোট হয়েছে, সেখানে আমরা 1 লাখের উপর বেশি ভোটে জিতবো। আর আপনাদের সমঝোতা করেছেন যাদের সঙ্গে, তারা কেন ভোট পাবেন? দেখুন, দেশ গড়বে কংগ্রেস আর সরকার করবে ইন্ডিয়া জোট পশ্চিমবঙ্গে, কারণ দেশের ইন্ডিয়া জোট। অর্থাৎ আমরা মেদিনীপুরের এই পবিত্র মাটি থেকে একটা কথা অন্তত খুঁজে পেলাম, যে বহুত্ববাদ, বহু মতের সমাহার, সবাই একসঙ্গে দাঁড়িয়ে তারা সমস্বরে সবাই দাবি করলেন যে কর্মসংস্থানের ভিত্তিতে ভোট হবে, রুটি, কাপড়া, মকানের ভিত্তিতে ভোট হবে, দুর্নীতির বিরুদ্ধে ভোট হবে এবং আগামী 4 জুন ফল প্রকাশ হলে জানা যাবে যে কিসের ভিত্তিতে ভোট হলো, কোন প্রার্থী জিতলেন। ইলমাজ, সমর্থকরা তো বললেন কেন তাদের ভোট পাওয়া উচিত। আমি একটু প্রবক্তাদের কাছে জিজ্ঞেস করব, 34 বছর তোমরা যে মানুষের কাছ থেকে ভোট পেলে তারা তোমাদের ছুঁড়ে ফেলে দিল 2011-তে। প্রো তৃণমূল কত ভোট হয়েছে আমি জানি না, তবে সাংবাদিকরা একাংশ মনে করে যে সেই সময় অ্যান্টি সিপিএম ভোট হয়েছিল, অ্যান্টি লেফট ভোট হয়েছিল, তোমরাও জানো। তারপর অনেক চেঞ্জেস তোমরা করেছো। এইবার লোকসভায় তোমাদের ভোট দেবে কেন? এইবারে লোকসভায় আমাদের ভোট এই কারণেই দেবে, কারণ মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এই দাবি দিন প্রতিদিন জোরালো হচ্ছে। বেকার বিগত 40 বছরে ভারতবর্ষের বুকে সর্বোচ্চ, রাজ্যের বুকে দুর্নীতি, চুরি, ডাকাতি সব শেষ, মানুষ ধরে ফেলছেন। কেন্দ্রের বুকে বিজেপি ওরা খারাপ তাই তোমাদের ভোট দেবে? কেন্দ্রের বুকে বিজেপি 0 রেজাল্ট করেছে, রাজ্যের বুকেও 0। আমরা মানুষ, আমাদের দিকে শ্রমজীবী মানুষ ক্ষমতা ফিরে, বিশ্বাস ফিরে পাচ্ছে। আমাদের এখানে বছরে বছরে নিয়োগের দাবি। আমরা শুধু এইটুকুই বলবো, মানুষের শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মসংস্থানের দাবিতে রাজনীতি ধর্মের নামে নয়। আচ্ছা, বেশ, বুঝলাম। আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আপনাদের নেতামন্ত্রীর আত্মসহায়ক এবং পরিবারের লোকজন, ঘনিষ্ঠ লোকজনের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়। চাকরির প্রতিশ্রুতি দিয়েও আপনারা চাকরি দিতে পারছেন না। মানুষ আপনাদের ভোট কেন দেবে? এটা বিচারার্য ব্যাপার চলছে, আমরা ওটা নিয়ে বলবো না। আমাদের দলে একটা জিনিস জেনে রাখি, আমি এই সেম ওভার কনফিডেন্স 2011 সালে দেখেছিলাম সিপিএম এর মধ্যে। তারপর কি হাল হয়েছে দেখেছেন? দুর্নীতি যদি কোনো হয়, কারো বিরুদ্ধে আঙুল উঠে তাকে দল থেকে সাসপেন্ড করা হয়, দল থেকে তাকে দূর করে দেওয়া হয়। এই শূন্য সিপিএম কি বলছেন? আবার ফিরিয়ে আনা, আবার শূন্য। পশ্চিমবাংলায় সিপিএম, পশ্চিমবাংলায় সিপিএম কংগ্রেস শূন্য। এখন রাম, বাম আর সাম এক হয়েছে। আপনাদের ভোট কেন দেবে? পশ্চিমবাংলায় লোডশেডিং নাই। বেশ। বিজেপির বিরুদ্ধে দেশের গণতন্ত্রকে হত্যা করার অভিযোগ আছে, বিজেপির বিরুদ্ধে একাধিক জায়গায় স্ক্যামের অভিযোগ আছে, বিজেপির বিরুদ্ধে দেশকে বেচে দেওয়ার অভিযোগ আছে, বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, মণিপুর থেকে শুরু করে হাতরাস। আপনাদের মানুষ কেন ভোট দেবে? আমাদের মানুষ ভোট দেবে উন্নয়ন, স্বাস্থ্য, সুস্বাস্থ্য, গোটা দেশ জুড়ে যে উন্নয়নের বহর চলছে, সেই কারণে মানুষ বিজেপিকে যায়। বিশ্বের সর্ববৃহৎ দল বিজেপি, ভারতীয় জনতা পার্টি প্রত্যেকের মানুষের কাছে নয়নের মণি। আপনারা দেখুন, আগামী দিনেও এই মেদিনীপুরে অগ্নিমিত্রা পাল 2 লক্ষ ভোটে জিতবে। আপনাদেরকে বলছি, কারণ মানুষের আস্থা ভরসা অর্জন করেছে এই ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে, বিশ্ববরণ্য নেতার নেতৃত্বে। কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতন্ত্রের অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার অভিযোগ, কংগ্রেসের বিরুদ্ধে দলের আগে নিজের পরিবারের লোককে বসানোর অভিযোগ। এক্সাম্পল, প্রণব মুখার্জি প্রেসিডেন্ট হলেন, রাহুল গান্ধী ক্যান্ডিডেট হলেন, তারপর আপনারা হেরে গেলেন 2014-তে। এখন মানুষ আপনাদের কেন ভোট দেবে? প্রণব মুখার্জি প্রেসিডেন্ট হওয়ার আগেই রাহুল গান্ধী এমপি, সেটা কথা নয়।
কংগ্রেস কখনো সাইনবোর্ড ছিল না। গত 19 সালের লোকসভা নির্বাচনে আপনারা যদি ভোটের রেজাল্ট দেখেন, কংগ্রেস 20 কোটির বেশি ভোট পেয়েছে। আপনাদের ভোট কেন দেবে মানুষ? কেন দেবে না? কংগ্রেস তো দেশটাকে করেছে, কংগ্রেস স্বাস্থ্য এনেছে, কংগ্রেস শিক্ষা এনেছে। আমাদের দেশের প্রথম শিক্ষামন্ত্রীর নাম আপনারা অনেকেই জানেন না কি জানেন জানি না, মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতবর্ষের শিক্ষা কি জিনিস জেনে দেখিয়ে দিয়ে গেছিলেন। শিল্প এনেছে, ব্যাংকে জাতীয়করণ করেছে কংগ্রেস। এখানে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে, মোদি আসবে না, আসবে না, আসবে না। কংগ্রেস দেশটাকে বিক্রি করে দিয়েছে, আপনি ইতিহাস ঘেটে দেখুন। বলছে আপনারা দেশকে বিক্রি করেছেন। আরে মশাই, দেশ যদি বিক্রি করতো তাহলে উনি রেলটা কোত্থেকে পেলেন? বেশ 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 পড়ন্ত সূর্য উনি রেলটাকে কোত্থেকে পেলেন? জাহাজ কোত্থেকে পেলেন? উনি কংগ্রেস আজ বর্তমান ভারতবর্ষটাকে যেভাবে দুই ফুল মিলে দেশ এবং রাজ্যকে এপ্রিল ফুল করেছে। মানুষের কর্মসংস্থান, স্বাস্থ্য, বাসস্থান, শিল্প। প্রশ্ন নাই। আজকে প্রধানমন্ত্রীর কোনো অপচরের চোর সিপিএম এই দেশটাকে বিক্রি করে দিচ্ছে, রাজ্যটাকে করে দিচ্ছে। কঙ্কাল কাণ্ড থেকে শুরু করে সমস্ত দুর্নীতি, কঙ্কাল কাণ্ড, মানুষকে খুন, মানুষকে জ্বালিয়ে খুন, ছোটা আঙ্গারিয়া থেকে শুরু করে ছোটাকে। জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, অগ্নিমিত্রা পাল জিন্দাবাদ, অগ্নিমিত্রা পাল জিন্দাবাদ। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিয়ে কাড়াকাড়ি, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিয়ে কাড়াকাড়ি, বুমকার থাকবে তাই নিয়ে কাড়াকাড়ি। আমার বক্তব্য, মানুষের পেটের ভাত কে দেবে? মানুষের পেটের ভাত যারা দেবে তাদের হয়ে ভোট দিন। ভোট দিন তার জন্য যে আপনার কথা বলছেন, ভোটের পারদ চড়ছে, নিজেদের পারদ চড়ান, মগজের পারদ চড়ান, ভাবুন, ভেবে ভোট দিন। ভোট দিন নিজের স্বার্থে। আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকুন, ভালো রাখুন। জয় হিন্দ।